আপনার এই পর্যন্ত আসার পিছনে কোন জিনিসটা সবচেয়ে বেশি স্ট্রাগল মোমেন্ট ছিল? তো দেখা গেল যে আমার দিনে ৩ বেলাই টিউশন করাতে হতো। মানে আল্টিমেটলি ১-৯টা থেকে আর ১-৯টা, সকাল ৯টা থেকে রাত ৯টা, এরকম একটা অবস্থা ছিল। তাহলে আবার কোর্স করব কখন? এখানে এসে একদিনে যেটা হচ্ছে, বিগত ১ মাসেও সেটা হচ্ছিল না। লাস্টে যেটা এসসিআইসি, ওইখানে হচ্ছে আমার ডেঙ্গুও হয়, আবার হচ্ছে কান ইনফেকশন হয়। তো ওই অবস্থাতেই কিন্তু আমার সব কিছু চালিয়ে যেতে হয়েছে। মানে অ্যাকচুয়ালি যারা ট্রাই করে এবং যারা লেগে থাকে এবং যাদের ড্রিমটা ঠিক থাকে, মাইন্ডসেট ঠিক থাকে যে না আমি কিছু একটা করব, তার কিন্তু হয়ে যায় আর ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে ১.৫ বছর ধরে জব করছেন। সো এখন আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপারদের চাহিদা কিরকম দেখতে পাচ্ছেন মার্কেটে? তো কোম্পানি খুঁজে কাদের, যদি কোড মনে না থাকে ওয়েলকাম টু ডেভেলপমেন্ট, আর কোড যদি মুখস্থ থাকে তাহলে ওয়েলকাম টু বিসিএস ক্যাডার। আমরা বড় ছেলে নাটকটা সবাই দেখছি, খুবই ইমোশনাল একটা নাটক ছিল আর কি। যদিও আমরা জানি হচ্ছে নাটকের সাথে বাস্তবতার অনেক মিল আছে আর কি। সো আপনি হচ্ছে পরিবারের বড় ছেলে। জি, So, অবশ্যই। বড় ছেলে হিসেবে কি কি দায়িত্ব এই পর্যন্ত কাদের উপর নিতে হয়েছে? প্রথমত আমার টুইন ২টা ভাই বোন ছিল। তো ক্লাস 9-এ থাকতে হচ্ছে ওদের জন্য মোটামুটি স্কুল গ্যাপ দেওয়া। তারপর প্রথমেই ওরা যখন হসপিটালে হয়েছিল, ওদের পটি উপরে করে দিয়েছিল আমাকে। তো ওই অবস্থায় হচ্ছে প্রায় ২-৩ বার যাতায়াত করা লাগে, কারণ বাসার পানিটাই আর কি হসপিটালে খাওয়াবে আম্মুকে। এই জন্য মানে হসপিটালের পানি খাবারগুলো হচ্ছে আম্মুকে খাওয়ানো হতো না। আচ্ছা, তো এখান থেকে আর কি জার্নি হয়। তো এই পর্যন্ত অনেক কিছুই আছে। ওকে। সো আমরা এক এক করে সবগুলো শুনবো। সো আপনার এই পর্যন্ত আসার পিছনে কোন জিনিসটা সবচেয়ে বেশি স্ট্রাগল মোমেন্ট ছিল? স্ট্রাগল, এটা আসলে অনেকগুলো সেক্টরে বিভক্ত। তো লাস্ট যেটা ক্যারিয়ারের যে স্ট্রাগলটা ছিল, ওইটা হচ্ছে যে প্রফেশনাল লাইফে আসা, একেবারে শুরু থেকে আমার ডিসিশন নেওয়াটা, কারণ ডিসিশন নেওয়াটাও প্রায় নিজে নিজে একা একাই নিতে হয়েছিল। পাশাপাশি ভালো ভার্সিটিতে খারাপ সাবজেক্টে চান্স পাওয়ার পরও আমার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের প্রতি একটা আগ্রহ ছিল। তো ওইখান থেকে কোপ আপ করে আসা পর্যন্ত, তারপর এখন আল্লাহর রহমতে ফ্রন্ট এন্ড হিসেবে জব করছি। তো তারপর পাশাপাশি প্রোগ্রামিং হিরো পাশে ছিল, কিছু ডকুমেন্টারি তারপর ভিডিও দেখে। যেমন আমি যদিও 2023 সালে এনরোল করি প্রোগ্রামিং হিরোতে, তবে 2022-এর দিকেই আমার ইচ্ছা ছিল। প্রায় 15 থেকে 17 মিনিটের একটা ভিডিও ছিল ঝঙ্কার ভাইয়ের। তো তখন থেকে একটা ইচ্ছা ছিল যে আমি হচ্ছে কোর্সটা করে দেখি কিছু করতে পারি কিনা। তো ওই ডিসিশনটা ভেবেছিলাম যে নেওয়ার পর সব ঠিক হয়ে যাবে। এর মধ্যে আবার কিন্তু আছে, ডিসিশনটা নেওয়ার পর যখন আমি ঢুকার পরে হচ্ছে অনেক স্ট্রাগল ছিল। তো অনেক বিস্তারিত জিনিসটা। সো আপনার প্রোগ্রামিং হিরোর জার্নিটা কখন থেকে শুরু হয়েছে? প্রোগ্রামিং হিরোর জার্নিটা শুরু হয়েছে আসলে মন থেকে 2022 থেকে, ফিজিক্যালি শুরু হয় 2023 থেকে। ওকে, এই মন 2022 আবার হচ্ছে ফিজিক্যালি 2023, এটা বুঝলাম না। সেটা আসলে কি, আমার প্রায় কলেজ লাইফ থেকে ইচ্ছা ছিল যে আমি ইঞ্জিনিয়ারিং সেক্টরে হচ্ছে ঢুকবো। আবার পাশাপাশি এটাও ইচ্ছা ছিল যে শুরুতেই হুট করে বড় কিছুতে ঢুকবো না, স্টেপ বাই স্টেপ আগাবো। তো ওইটাই খুঁজছিলাম, খুঁজে দেখলাম যে HTML CSS জাভাস্ক্রিপ্ট তারপর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এসব দিয়ে স্টার্ট করলে ভালো আর কি, কারণ হুট করেই তো মাস উপরে উঠতে সবাই আর কি পারে না। তো ওই ক্ষেত্রেই দেখলাম যে ইউটিউবে সার্চ করলাম যে কী আসলে করা যায়, এটার উপর কী কী আছে। প্রথমে গুগল সার্চ করলাম, তো পরবর্তীতে কিছু পজিশন দেখলাম আর কি, এইসব ডিজিগনেশন। তারপর আবার সার্চ করলাম এইসব ডিজিগনেশনের জন্য কী কী দরকার পড়ে। তো এটার উপর ভিত্তি করেই অ্যালগোরিদম ইউটিউব অটো আমাকে ওই ঝঙ্কার ভাইয়ের একটা প্লেলিস্ট সাজেস্ট করে যে রোড ম্যাপ। তো আমি এটা ক্লিক করার উপর প্রথম কারণ হচ্ছে ওইখানে ওই যা টেকনোলজিগুলো থাম্বনেইলে শো করা প্রত্যেকটা। তো আমি সাথে সাথে ক্লিক করি। তো পরে বলো যে এই প্রসেস এরকম গাইডলাইন। তো পরে 2022 সালে ইচ্ছা ছিল, কিন্তু অ্যাডমিশনের কারণে, মানে এইচএসির পর যে ইউনিভার্সিটির অ্যাডমিশন, সেটার কারণে আসলে করে উঠতে পারিনি। কিন্তু তখন আর কি আমি পারতাম, এখন বুঝতে পারতেছি যে তখন আসলে পারতাম। ওকে। তো তখন প্রায় 2টা ব্যাচ গ্যাপ পড়ে যায়। তারপর 2022-এর ডিসেম্বরে, বলতে গেলে ওই জানুয়ারির শুরুর দিকে আর কি শুরু হয়। তো আলটিমেটলি 2022-এর ইচ্ছা ছিল, কিন্তু 2023-এ আর কি শুরু হয় আমার। তখন আর কি এনরোল করে ভর্তি হই। ওকে, সো
যখন আপনি কোর্সটা ভর্তি হয়েছিলেন তখন কি আপনার ডিভাইস কেমন ছিল আর কি? অনেকে দেখা যায় হচ্ছে ডিভাইস ঠিকমতো মানে রান করে না, তারপরেও কোনো মতে কষ্ট বিষ্ট করে করে আর কি। আপনার কি ডিভাইস ছিল এখন তখন? কথা হচ্ছে আসলে রান করব কোথায় যদি আর কি ডিভাইস না থাকে। আপনার ডিভাইস ছিল না? না, শুরুতে হচ্ছে ডিভাইস ছিল না। ছিল বলতে কোর্স এনরোল করার আগে ছিল ওইটা আর কি সেল করা, মানে বলতে ওভারঅল ছিল না, ঠিক আছে। তো খুবই একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল। আর যদি দেখি যে এটাও যদি ছেড়ে দিই আর 1 বছর পিছিয়ে যাব, ঠিক আছে। তো মানে আমি আসলে তখন একেবারে বসে এক পায়ে দাঁড়ানো ছিলাম যে না, পিছানো আর কি যাবে না। কারণ ওই যে বললেন যে বড় ছেলে, তো ওই ক্ষেত্রে সময় যেভাবে হোক একদিন অনেক মূল্য বেশি। তো আমার আম্মু প্রথমে হেল্প করে। আম্মুর একজনের পরিচিত একজন ছিল, ঠিক আছে, সম্পর্কে খালা লাগে, উনি ওনার ক্রেডিট কার্ড থ্রুতে আমাকে হচ্ছে এই দিকটা আর কি সাহায্য করেছে। তো জিনিসটা ছিল যে উনি আমাকে নগদ আর কি দিবে, হেল্প করবে, এক জায়গার থেকে পারচেস করব, আমি তাকে আর কি মান্থলি পে করে দিব। ও ঠিক আছে, মানে হচ্ছে আপনি লোন করে? হ্যাঁ, মানে অনেক বড় একটা রিস্ক ছিল এখানে। আচ্ছা, অনেক বড় একটা রিস্ক, মানে মোটামুটি একটু ভালো অ্যামাউন্ট। কারণ আমার ইচ্ছা ছিল যে এমন একটা জিনিস কিনবো যেটা এই কোর্স শেষ করে অন্তত বলতে পারি যে এটা দিয়ে আর কি আমি জব অ্যাপ্লাই করতে পারবো, মানে মাঝখানে যাতে অন্য কিছুর জন্য হ্যাসেল না হয়, টাইম যাতে যত শর্ট করা যায়, মানে প্রবলেমের টাইমগুলো। তো তারপর আবার যেটা হলো, এখন আমি যে পে করব সেটা আসলে আমার থেকে আর কি দিতে হবে, ঠিক আছে। কারণ প্রথম যে হেল্প আমার আম্মু করেছে ওইটাই আসলে অনেক বড় হেল্প। তো এখন পে তো করতে হবে, কে করবে? তো দেখা গেল যে আমার দিনে 3 বেলাই টিউশন করাতে হতো। হ্যাঁ, 9টা কি 9:30 থেকে শুরু, তারপর দুপুর 3টায় শুরু, আবার সন্ধ্যায়, মানে আলটিমেটলি 9টা থেকে আর 9টা, সকাল 9টা থেকে রাত 9টা, এরকম একটা অবস্থা ছিল। তাহলে আবার কোর্স করবো কখন? মানে এনার্জি কি ছিল আসলে? হ্যাঁ, মানে ওই যে বললাম না যে আমি চ্যালেঞ্জিং ছিল যে আসলে কোর্সে এনরোল করব, ব্যাপারটা ডিসিশন নেওয়া। তারপর আবার বললাম যে এনরোল করে আরও বড় চ্যালেঞ্জ সামনে। তো ব্যাপারটা এটাই যে এখন কোর্স করব নাকি হচ্ছে আমি পেমেন্টটা করব। আর তার মধ্যে হচ্ছে ল্যাপটপও চলে আসছে, ল্যাপটপ বা পিসি চলে আসছে হাতে, তো আরো একটা বড় রিস্ক যে এখন তো আমাকে আসলে যদি আমি কোর্স না করি তাহলে আবার তো অন্য কিছু হয়ে যাবে, রাইট। মানে এই আর কি, মানে এরকম একটা অবস্থা। তারপরেও আরও কিছু প্রোগ্রামিং হিরো থেকে ভিডিও দেখলাম যে যারা জব করে তারাও হচ্ছে আবার কোর্স করতেছে, ঠিক আছে। আবার আরও একটা জিনিস দেখলাম যে মানে উইমেনরা যে তারা ম্যারিড প্লাস বেবিও আছে, তারাও হচ্ছে আবার হয়ে যাচ্ছে ডেভেলপার ইঞ্জিনিয়ার। আচ্ছা, এগুলো আপনাকে ইন্সপায়ার করছে? হ্যাঁ, অবশ্যই। তো ওগুলাই হচ্ছে আমি ওই যে কাহিনী দেখতাম, আবার ফেসবুকে হচ্ছে পোস্ট করতো, ওগুলাও দেখতাম। পরে ওর মাঝে একজন মডারেটরই তিনি ছিল, সম্ভবত সুমাইয়া কবির আপু। ওকে, হ্যাঁ, মাঝখানে উনি মনে হয় যে নামটা সঠিক বলতে পেরেছি কিনা জানি না, মানে উনারও মনে হয় বেবি আছে, উনি ম্যারিড, উনিও এই টাইমে ওই যে কোর্স করেছিল। তো পরে ভাবলাম যে ওই হিসেবে তো আমার মাইনর প্রবলেম, রাইট। মানে কারো বেবি আছে, কেউ জব করতেছে, আমার তো টিউশন, রাইট, 3টা টিউশন আছে। তো এইটা গেল। যখন কোর্সটা শুরু করলাম আমি ভাবলাম যে সময় ঠিক মতোই যাবে, যাক বাঁচা গেল। এখন তখন আর কি সময় মিলাতে পারতেছিলাম না, টাফ হয়ে যাচ্ছিল, অনেক টাফ। তো মেইন আমার সময়টা শুরু হতো রাত 11টায়, আচ্ছা, ঠিক আছে। কিন্তু মানে একটা খুঁতখুঁতি ছিল ওই যে আর্লি অ্যাক্সেস নিয়ে 6টায় ঢোকা। তো তখন দেখা যেত যে সর্বোচ্চ 2-1টা ভিডিও দেখতাম, অথবা প্রথম ভিডিওটা যদি বড় হতো তো জাস্ট ফার্স্ট ভিডিওটা রেখে টপিকগুলো কালেক্ট করতাম। কারণ প্রথমে যে ইন্ট্রোডাক্টরি একটা ভিডিও থাকে সবসময়, যে কী ওভারঅল করবে, ওইটা নিয়ে ভাবতে ভাবতে একটু ছোটো একটা ঘুম দিতাম। তারপর এমনিতে অনেক প্রবলেম ছিল, যে প্রবলেমগুলো কানে আসতো, যার কারণে দিনের বেলা খুব একটা সময় দিতে পারতাম না। কী ধরনের প্রবলেম ছিল? এটা আসলে সম্পূর্ণটাই ঘরোয়া প্রবলেম, ঠিক আছে। জয়েন্ট ফ্যামিলি হওয়ার কারণে দেখা যেত যে সাউন্ড অনেক হতো, পাশাপাশি মানে এমন প্রবলেমগুলো যেগুলো আর কি কানে ঢুকতো, কানে ঢুকলে তো কোর্সের ভিডিও দেখা একটু বুঝতে পারছি, মানে ফ্যামিলিগত সমস্যা। তো বেশিরভাগ ক্ষেত্রে রাত 11টা আমার মেইন সময় ছিল। তো যখন সবাই ঘুমিয়ে যাবে, হ্যাঁ, তখন সাউন্ডও কম। তো এই কারণে করতাম কি যে এশারের পর একটু কফি খেতাম, কারণ কফি খেলে হচ্ছে I+8 হয়ে যেত, মানে সামনের 8 ঘন্টা আমি নো ঘুম, মানে এরকম অটো একটা জিনিস হয়ে যেত। তো আমি দেখা যেত যে 11টায় বসবো, 9টায় কফি খেতাম, কফি খেয়ে একেবারে আল্লাহর নাম নিয়ে বসতাম, দেখা যেত যে বেশিরভাগ টাইমে রাত 3টা, 3:30, 4টাও বেজে যেত, মানে ম্যাক্সিমাম টাইমটা এরকম যেত। তো মাঝখানে আবার যেটা আমি বড় ভুল করেছি, হ্যাঁ, তো সেটাকে আমি শর্টে নাম দিয়েছি ইগো। এখন মানুষ ইগোটা আসলে এক কেন্দ্রিক মনে করে, তো ইগোর আসলে বিস্তার একটা বর্ণনা আছে। সেটা কি যে কোনো একটা প্রবলেম ফেস করলেই আমি আমার এই যে কোর্স করবো না, মন খারাপ করে বসে থাকি 2-1 ঘন্টা অথবা 2-1 দিন এরকম।
অর্থাৎ ইগো প্রবলেমটা রাখা যাবে না, পাশাপাশি প্রায়োরিটিটা সেট করতে হবে। ওকে, ঠিক আছে, এখন আমার প্রায়োরিটি সেট হওয়ার কারণে আরও একটা ব্যাপার আছে। তো কোর্সে যখন এনরোল করি মনে করছি আমরা সবাই ফ্রেন্ডলি, খুব ভালো, হ্যাঁ। আচ্ছা, তো তখনই দেখি যে প্রথম দ্বিতীয় নাকি তৃতীয় দিনই হ্যাঁ ঝঙ্কার ভাই একটু ঝাড়ি দিয়ে বললো যে নিজের লাইফ নিজে নষ্ট করে না, সেই অনেক কিছু। তা আমি তখন একটু ভয় পেয়ে উঠলাম, আরে কি বলতেছে এগুলো। তো পরে ভাবলাম আচ্ছা ঠিক আছে, ঠিক মতোই করবো। তারপর আবার অ্যাসাইনমেন্টের সময়, তো যখন অ্যাসাইনমেন্টটা শুরুতে দিল, মানে আমি আলটিমেটলি করোনারও আগে সি প্রোগ্রামিংটা খুব হালকা পারতাম একেবারে, মানে এরকম পারতাম না যে ওইটা দিয়ে যাবা আমি ইজিলি স্টার্ট করতে পারবো। করোনার তো গ্যাপ প্রায় 2 বছর। তো 2 বছরের পর আমি HTML CSS হালকা করলাম। CSSটাও কি ওই রেসপন্সিভনেসের আগে, যেটার মানে একদিনে সম্ভব, বাট আমি নিজে হচ্ছে অবহেলা করে অনেক দিন নষ্ট করে ফেলেছিলাম। মানে অবহেলা ছিল। হ্যাঁ, অর্থাৎ টাইম আর কি মিলাতে পারতাম না, মানে গাইডেন্সের আর কি ভাবছিল মেইন যেটা। ওকে, মানে এই মেইন কারণে হচ্ছে আমার আর কি এনরোলটা করা, যে আর কি Okay. গাইডেন্স দরকার, ভালো মতো একটা করা গাইডেন্স। তো মানে অল্প একটু জানতাম। তো ফার্স্ট অ্যাসাইনমেন্টেই গেল ঠিক মতো, রেসপন্সিভনেস ছাড়া যেটা। দ্বিতীয় অ্যাসাইনমেন্ট আসলো, তো আমি ভাবলাম অ্যাসাইনমেন্ট দেখে মাথায় হাত। শুরুতে তো বললো সহজ সরল সিম্পল, কিন্তু এ দেখি না আচ্ছা, অন্য কিছু। এই প্রোগ্রামিং হিরোইটা সেই সহজ সরল সিম্পলের একটা আরেকটা ব্যাখ্যা আছে, মানে এত সহজ কিন্তু না, রাইট? হ্যাঁ, তো ওইটা দেখে ভাবলাম, প্রথমে মাথায় আসলো যে অনেক কঠিন, তো যদি কোনো মতে কল করি অথবা ইমেল দিলে তো রিপ্লাই পাই খুব তাড়াতাড়ি, তো সবাই পায়, তো আমি বলবো যে আমাকে একটু সময় বাড়ায় দেন। হ্যাঁ, আচ্ছা, ট্রাই করা নিজের হ্যাঁ। পার্সোনালাইজ ভাবে টাইমটা সেট হ্যাঁ। করা। তো এরকম করার পর গ্রুপে কে জানি পোস্ট করলো যে অনেক কঠিন টঠিন এই সেই, মানে নিজের একটা পার্সোনাল প্রবলেম বললো। বাট পরে হচ্ছে প্রোগ্রামিং হিরোর যে পেজ, না ঝঙ্কার মাহবুব ভাইয়ের যে মেইন পেজ, ওইখান থেকেই দেখলাম রিপ্লাই দিল যে ডেডলাইন ইজ ডেডলাইন। হ্যাঁ, তো নিজের আইডি থেকে নিয়ে এরকম পোস্ট দেখে তো আমি ভাবলাম যে না, মানে কোথায় এসে পড়লাম। কিন্তু এটা আর কি দরকার, যে গাইডেন্স দরকার, তাছাড়া কিন্তু আসলে হবে না। আবার ডেডলাইন দরকার। হ্যাঁ, আমি কিন্তু টপিক সব জানি আগেই, যে কি কি করলে আমি কই যাব, কিন্তু এখানে এসে একদিনে যেটা হচ্ছে বিগত 1 মাসেও সেটা হচ্ছিল না। ওই যে অবহেলা, কারণ এখানে তো একটা কনসিস্টেন্সি অনুসারে হচ্ছে মডিউলগুলো দেওয়া হয়, যে প্রতিদিন হচ্ছে একটা নির্দিষ্ট টাইমে ভিডিও রিলিজ করা হয় এবং সেটা শেষ করার টার্গেট দেওয়া হয়, রাইট? বাট আমাদের লাইফে কিন্তু আমরা টার্গেট সেট করি না, যে আচ্ছা আজকে এটা পড়বো, কালকে এটা পড়বো, আজকে এখানে যাই, কালকে এখানে যাই, বাট এখানে তো ডেডলাইন চলে যাচ্ছে। এটাই আসলে প্রথম মানে ওভারঅলে একটাই সমস্যার কারণে হচ্ছে হয় না। তো এটার কারণে আমি এনরোল করলাম। তারপর যেটা দেখা গেল যে ইলেকট্রিসিটি প্রবলেম, নেট প্রবলেম, তো অনেক কিছুই প্রবলেম হচ্ছিল। তো যেটা দেখলাম যে যদি পুরো বাংলাদেশেরই সমস্যা হয়, ওই যে কারেন্ট ইলেকট্রিসিটি প্রবলেম ছিল, তখন অ্যাসাইনমেন্টের ডেডলাইন জাস্ট একদিন ইনক্রিজ করা ছিল। বাট মাঝখানে যে আমার পার্সোনাল প্রবলেম, হ্যাঁ, যে জ্বর ঠান্ডা কাশি, এটার জন্য কিন্তু কোনো পিছপা হয় না কোনো ডেডলাইন। তো এটার কারণে অনেক ধরনের অনেক পদ অবলম্বন করতে হয়। সাপোজ কম্পিউটারে আমার হচ্ছে র্যাম একসময় নষ্ট ছিল, ওকে, তো এখন কি করব? তো পরে আমার হচ্ছে টিউশনও করতে হচ্ছে, তো র্যাম ঠিক করে আনলে আমার মডিউল মিস হয়ে যাবে। তো যেটা করলাম, সাথে সাথেই কোনো এক ফ্রেন্ডের যেভাবেই হোক তো সেট করতে হয় ফ্রেন্ডকে। এখন অনেকে বলে যে ফ্রেন্ড তো দেয় না, তো আমি ফ্রেন্ডকে হচ্ছে কিছু পানি টানি খাওয়াইছি, দেখা গেল যে একটু তেহারি ওগুলোই খাওয়ায়, এটা খুশি করে দিচ্ছেন। হ্যাঁ, কিছু দেওয়ার জন্য। বইলা বসলাম যে এটা আমার একদিনের জন্য লাগবে, একটু দে। আচ্ছা, এরকম করে হচ্ছে আমি একটা অ্যাসাইনমেন্ট হচ্ছে দিই, কারণ ডিভাইসে একটু প্রবলেম ছিল, তো ওইভাবে হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট দিই। মানে মাঝখানে হচ্ছে হাজারো স্ট্রাগল, লাস্টে যেটা SCIC, ওইখানে হচ্ছে আমার ডেঙ্গুও হয়, আবার হচ্ছে কান ইনফেকশন হয়, যেটার প্রুফ আমার কাছে এখনো আছে। মডারেটর যিনি ছিল, যে ডেঙ্গু প্লাস মানে কানের ইনফেকশন, হ্যাঁ, দুইটাই। আর লাইফের সবচেয়ে বেশি পেইন ছিল আমার কান ইনফেকশন দিয়ে। কানের প্রবলেম মারাত্মক প্রবলেম, মানে কানের যে প্রবলেম এটা আসলে মানে মাথায় গিয়ে হিট করে আর কি। মানে জিনিসটা কি, যে আমি শুতেও পারি না, বসতেও পারি না, ঘুমাতেও পারি না, দেখা যায় একদিকে কাইত হয়ে একটু পরে মনে হয় যে ব্যথাটা ভিতরে ঢুকে যায়, হ্যাঁ, আবার দাঁড়াই মনে হয় যে ব্যথাটা উপরে উঠে যায়, মানে এমন একটা মানে ব্যথাটা ঘুরতে থাকে। হ্যাঁ, তো ওই SCSC টাইমে এরকম একটা অবস্থা। তো ওই যে বললাম যে পার্সোনাল প্রবলেমগুলো কিন্তু কোপ আপ করা শেখায়, তো ওই অবস্থাতেই কিন্তু আমার সব কিছু চালিয়ে যেতে হয়েছে, যে একদিন অথবা 10 মিনিট যে আমি বিরতি পাবো ওরকম কিন্তু ছিল না, কারণ একটা প্রোগ্রেস ট্র্যাকিং ছিল। আমার জন্য একার জন্য হচ্ছে সবাইকে পিছাবে না, বাট সবার যদি সমস্যা হয়, গত বছর
না 2024-এ, আমি ভুল করলাম নাকি 2023-এ সম্ভবত 7 ব্যাচ যখন ছিল, হ্যাঁ পুরো বাংলাদেশে ইলেকট্রিসিটি প্রবলেম ছিল, হ্যাঁ গরমকালে। ওই সময়টুকু ওই অবস্থায় সবার জন্য একটু কনসিডার করা হয়, বাট আমার মেইন প্রবলেম যতই থাকুক এতে কনসিডার করা হবে না। রাইট। এখন আরেকটা কথা আছে যেটা আমি মনে মনে শুরুতে আর কি ফিল করতাম, যে কেন করলো না, একটু দেখলো না আমাকে, কিন্তু ব্যাপারটা ওই রকম না। কারণ আমি বর্তমানে আবার বলি যে আরো হার্ড হওয়ার কথা উচিত ছিল, হ্যাঁ, তাইলে মনে হয় আরো ঠিক। মানে প্রথমবার আপনার মনে হয়েছে যে আচ্ছা কেন বাড়াচ্ছে না, কেমন জানি এত প্রবলেম বললাম, বা আমার প্রবলেম তো অনেক বেশি সিরিয়াস, মানে কেন দেখলো না, এরকম একটা দয়া মায়া নাই, এরকম কেন, মানুষ নাকি মানুষ না, এরকম একটা সন্দেহ ছিল। কিন্তু মানে ওই ধারণাটা আসলে টোটালি ভুল। রাইট। কারণ ওইখানে যদি ঠিক না হতে পারি, প্রফেশনাল লাইফে আসলে ঠিক হতে পারবো না, এটা আর কি শিওর। রাইট। কারণ এখন এসে বলেই যে আর একটু 10-12% হার্ড হলেও চলতো। আমরা ছোটবেলায় কিন্তু এই জিনিসটা শিখি আর কি, কিন্তু আমরা ভুলে যাই। যেমন আমরা কিন্তু সবাই পরে আসে যে টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান, রাইট? তো এই জিনিসটা আসলে আমরা মানে ভুলে যাই এক সময় গিয়ে। যখন এটা আমার কাছে মনে হয় যখন আমরা স্কুল থেকে কলেজে যাই তখন আমরা কিছুটা ফ্লেক্সিবিলিটি পাই, আবার কলেজ থেকে যখন ইউনিভার্সিটির দিকে আসি আরও ফ্লেক্সিবিলিটি পাই। তখন আসলে আর মানে টাইম যে একটা ম্যানেজ করতে হয় বা লাইফে যে কিছু একটা করতে হয়, এটা আসলে আমরা ভুলে যাই আর কি। হ্যাঁ, আসলে এখানে আবার প্রোগ্রামিং হিরোর কারিকুলামটা কিছুটা কনসিডার করবো স্কুলের সিস্টেমের সাথে, ওখানে যেমন সব ধরা বাঁধা একটু থাকে, রাইট। কিন্তু এখানে আবার কথা আছে অনেকের মধ্যে এবার যেটা ভুল ধারণা, যে শুরুতে প্রোগ্রামিং হিরোতে এনরোল করলে আমাকে ধরে দিয়ে দিবে, ওই যে চাচা মামা খালা যেমন থাকে না, মানে জিনিসটা অনেকে ওরকম ভাবে, মানে রিয়েল লাইফ আর কি আমার এক্সপিরিয়েন্স। কেন? কারণ দেখা যায় যারা ঢুকে ম্যাক্সিমামই দেখা যায় যে কোথাও না কোথাও জব পাচ্ছে, ইন্টার্ন পাচ্ছে। কয়েকদিন আগে দেখলাম একজন ইউএসএ-তে চান্স পেল। মানে অ্যাকচুয়ালি যারা ট্রাই করে এবং যারা লেগে থাকে এবং যাদের ড্রিমটা ঠিক থাকে, মাইন্ডসেট ঠিক থাকে যে না আমি কিছু একটা করব, তার কিন্তু হয়ে যায় আর কি। এখন যারা হচ্ছে মাঝপথে এসে ছেড়ে দেয় অথবা মনে করে যে আমার দ্বারা কিছু হবে না বা দুইটা অ্যাপ্লাই করে বসে থাকে, তার দ্বারা আবার পসিবল না আর কি। তো দুই রকমের ঘটনা কিন্তু ঘটে আর কি। এখানে হচ্ছে আবার অনেকে সব কথা আবার কানে নেয় না, এটা হচ্ছে সমস্যা। কারণ আমি নিজেকে ওই রকম 100-র মধ্যে 0 দিব যে কতটুকু কনফিডেন্ট ছিল। তো এরকম কিছু ভিডিও দেখতাম, আবার লাইভে যে কথা বলতো মাঝে মধ্যে সবার কোশ্চেন থাকতো, তো ওই কোশ্চেনগুলো কথাগুলো একটু মনোযোগ দিয়ে আসলে শুনতে হয়, ঠিক আছে? তো মাঝে আমার কিন্তু 3য় নাম্বার অ্যাসাইনমেন্টে আমি অ্যাসাইনমেন্টটা দেখে রাতের দিল 6টায়, আমি দেখে বড় জোর আধা ঘন্টা ট্রাই করলাম, তারপর আধা ঘন্টা ট্রাই করে সব অফ করে সোজা ঘুম, মানে বাই বাই টু প্রোগ্রামিং হিরো, এরকম একটা মন মানসিকতা। কারণ কিচ্ছু পারি না যে প্রথম দেখায়, হ্যাঁ, প্রথম দেখায় আর কি ভালোবাসাটা না আসলে সবাই তো দূরে চলেই যাবে, আর দ্বিতীয়বার ট্রাই করে না আসলে, রাইট? তো পরের দিন মনে হয় সকালের দিকেই সকাল সকাল উঠলাম, কারণ আগে ঘুমিয়ে গিয়েছিলাম ওই দিন। তো ওই দিন দেখলাম যে ঝঙ্কার ভাই বলল যে তুমি পারো আর না পারো দেখে দেখে কয়েকবার করো, হ্যাঁ, অর্থাৎ লাইভের একটা ভিডিও আগের দিনের, ওইটাই আর কি দেখতেছিলাম, যা লাস্ট মুহূর্ত একটু দেখেই যাই। তো বললো যে পারো আর না পারো দেখা যাও, একবার না পারলে 4-5 বার দেখো, কিন্তু পরে ঠিকই বুঝে যাবা, রাইট? তো এই জিনিসটাই আমার মাথায় একটু লাগছে যে পারি আর না পারি, মানে আমি তো পারি নাই, তাই না? তো এখন আমার আর কি সলিউশন দরকার। তারপর বললো যে 4-5 বার দেখা করো। আমি ভাবলাম যে আচ্ছা, স্টেপ 3টা যে পারো না পারো, স্টেপ 2 হচ্ছে 4-5 বার করতে, স্টেপ 3 হচ্ছে তারপরে বুঝে যাবা। তো আমি 3 স্টেপে ভাগ করে নিয়েছি। তো 2 নম্বর স্টেপ শুরু করলাম, 4-5 বার করলাম। তো তখন টেল উইন্ডার বুট স্টেপ করায়, ঠিক আছে? তখন হচ্ছে আমি এরকম একটা হাল ছেড়ে দিয়েছিলাম। তো তখন আমি কয়েকবার করলাম, কয়েকবার করার পরে আমি ভাবলাম যে একটু না দেখে করি, দেখি পরে না পারলে বোঝা যাবে। তখন দেখি না, তখন প্র্যাকটিসটা শুরু করতে গিয়ে আমি অ্যাসাইনমেন্ট শুরু করে দিলাম, অ্যাসাইনমেন্ট পরে কমপ্লিট। মানে প্র্যাকটিস করতে করতে অ্যাসাইনমেন্ট কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, প্র্যাকটিস মানে একটা সেকশন কমপ্লিট করলাম, প্র্যাকটিস আলাদা ফাইল ক্রিয়েট করে। তারপর মনে করলাম না তো অ্যাসাইনমেন্টের এগুলো মাথায় ঢুকতেছে, কারণ আগের দিন দেখছি পারিনি, কিন্তু ওগুলো তো আমার মনে মনে এখন সাজায় ফেলতেছি আমি। তো ভাবলাম যে অ্যাসাইনমেন্টটা শুরু করে দিই। পরে করতে করতে দেখলাম যে ফুটাটুর মানে সব কিছু কমপ্লিট, ওই যে এক্সট্রা অপশন যে থাকে বোনাস সহ, ওগুলো সহ কমপ্লিট। মানে ওই যে সময় একদিন ছিল, মানে যে আগের দিন তো আমি নষ্টই করে দিয়েছিলাম। তো ব্যাপারটা হচ্ছে এইটা, এই জিনিসটা আমার আবার অ্যাসাইনমেন্ট যখন প্রায় 10-12-10-এর দিকে, 9-10-এর দিকে, মানে লাস্ট মুহূর্তে, তো এই কথাটাকে আমি খুব জোর খাটিয়ে কাজ করেছিলাম। তো যার কারণে আল্লাহর রহমতে এখন একটা পজিশনে আছি।
আচ্ছা, ছোট করে যদি আপনার পরিচয়টা আমরা জানতে পারতাম যে আপনি এখন কি করছেন লাইফে। আচ্ছা, প্রথমত বর্তমানে আমি অফিস থেকে এসেছি ওয়েব ইফো ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে। এক্সপিরিয়েন্সড মোটামুটি 1.5 বছর। ওকে, আমি ব্যাচ 7-এর স্টুডেন্ট। তারপর হচ্ছে এর আগে একটা কোম্পানিতে জব করেছিলাম, ওইটার নাম ছিল টার্স ইন্ডাস্ট্রিজ। তো ওইখান থেকে পর সুইচ হয়ে এখানে আসি। ওকে, আলহামদুলিল্লাহ। এখন আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে 1.5 বছর ধরে জব করছেন। জি। সো এখন আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপারদের চাহিদা কিরকম দেখতে পাচ্ছেন মার্কেটে? হ্যাঁ, এটাও বলবো আসলে, মানে ওই কথার সাথে এই কথা মিল পাই না বলতে। অনেকেই বলে যে জবে মানে সরি মার্কেটে হচ্ছে জব নেই, ঠিক আছে? তো এটার আমি আসলে ভিত্তি খুঁজে পাচ্ছি না। ওকে, মানে বাংলাদেশে কিন্তু অনেক চাহিদা, রাইট। তো এখানে আবার একটা কথাও আছে, অনেকে স্যালারি নিয়ে দৌড় দেয়। তো আমাকে বলে যে স্যালারি কত, স্যালারি কত। তো ওগুলো আমি আসলে সরাসরি ইগনোর করি। তো আমি ছোট একটা এক্সাম্পল দিই। ওকে, একেবারে শুরু থেকে, যে আমি ইন্টার্ন, আমার 2টা ভার্সন। আমার প্রথম ভার্সনটাই হচ্ছে ইন্টার্ন হিসেবে যোগ হলো। তো সে কোড আপনি আমাকে কোশ্চেন দিলেন, আমি জাস্ট কোড করে করে সাবমিট করে দিলাম। এভাবে 1 বছর চলে গেল। পরের বছরও ঠিক সেম, বাট আমার কোডের স্পিড অনেক। আপনি যে কোশ্চেন দেন সেটা খুব ইজিলি বুঝি, খুব স্পিড সব কিছুই। আপনি যে প্রবলেম ওগুলো ধরে এনে দেন, আমি জাস্ট স্পিডে করে দিই। এটা ভার্সেস আমি ইন্টারনেট ঢুকলাম, তখনই এক্সপ্লোর করা শুরু করলাম যে আসলে ফ্রন্ট এন্ড হতে কী কী লাগে। তারপরেও পাশাপাশি অন্য সব পপুলার কোম্পানিরা ফ্রন্ট এন্ডে কী কী ইউজ করে, তারপর কোনগুলোর চাহিদা বেশি, কোনগুলোর চাহিদা কম, কিন্তু কেন, পাশাপাশি পারফরমেন্স আর ইউআই অনেক কিছু থাকে, ওগুলো এক্সপ্লোর করলাম। পাশাপাশি আপনি যে কোশ্চেন দিলেন এটা আমার বড় জোর 2-1 মাস হলো। পরবর্তীতে কি হলো, আমার কোশ্চেন কি আমি নিজে আপনার থেকে নিয়ে আসলাম, আমার প্রবলেম কোন দিকে আমি নিজেই সেটা করে আপনাকে দিয়ে দিলাম, এক কথায় একেবারে দিয়ে দিলাম। আপনি জাস্ট নিজের জায়গায় বসে বসে দেখতেছেন, ঠিক আছে? তারপর হচ্ছে মনে করেন কোনো একটা টিম মিটিং হলো, সেখানে আমি ফ্রন্ট এন্ড, কিন্তু দেখা গেল যে আমি ব্যাক এন্ড অথবা সার্ভার নিয়ে কোনো আইডিয়া শেয়ার করলাম, যেটা শুনে ম্যানেজার, ব্যাক এন্ড ডেভেলপার সবার মাথায় হাত পড়ে গেল। তো দুইটার পার্থক্য তো বুঝতে পারতেছে। তো আমি এখন কি উত্তর দিব ওনাদের যে স্যালারিটা কত? এর মধ্যে কিন্তু স্যালারি প্রায় ডাবলের পার্থক্য হয়, রাইট? তো এটা হচ্ছে কথা। তো কোম্পানি খুঁজে কারদের, সেকেন্ডে যাদের এক্সাম্পল দিলাম তাদের খুঁজে, কারণ তাদের থেকে কিন্তু ডে 1টাই কিন্তু আউটপুট পাওয়া শুরু করে। আর যদি হচ্ছে কোনো একজন ইন্টার্নকে যদি হচ্ছে কাজ শিখাতে হয় তাহলে কিন্তু একটা সময় লাগে আর কি, ওই সময়টাতে তার উপর কিন্তু ইনভেস্ট করা হয়। হ্যাঁ, তো দুজনেরই কিন্তু টাইম লাইন শুরু থেকে শেষ 1 বছর তাদের কমপ্লিট। তো এখন যদি ওই 1 বছর এক্সপিরিয়েন্স মানুষও আমার কাছে এসে যদি জিজ্ঞাসা করে যে স্যালারি আনুমানিক কত হতে পারে, তো আমি আসলে কি বলবো এখানে? মানে বলতে গেলে সময় মানে দেখা যাবে কয়েক মাস শেষ হয়ে যাবে, রাইট। এটাই আসলে এখানকার আমি বলতে পারি একটা ট্রিক আর কি, যে কেউ যদি হচ্ছে তার লাইফের 2টা বছর যদি অ্যাটলিস্ট স্কিল শেখার জন্য, কারণ একটা কোর্স করে কিন্তু স্কিল হয়ে যায় না, এটা কিন্তু ভুল ধারণা। একটা কোর্স করে আমি রেডি হইতে পারি যে একটা জব বা ইন্টার্নের জন্য। যখন আমি জব বা ইন্টার্নটা করব, আমার যখন 1 থেকে 2 বছর এক্সপিরিয়েন্স হবে, তখন আমি একটা বেটার জায়গায় একটা ভালো স্যালারির জবে আমি কিন্তু ঢুকতে পারবো। কিন্তু তার আগে যে আমার যে রাস্তা, যে স্কিল বা যে এক্সপিরিয়েন্স, এটা কিন্তু আমাকে নিতে হবে ওই জবটা থেকে। তো একটা কোর্স করে একটা পার্সন জব বা ইন্টার্নের জন্য রেডি হবে, তারপর সে জবে ঢুকবে, 1 বছর কাজ করবে, 2 বছর কাজ করবে, যখন স্কিলফুল হবে তখন সে একটা ভালো রকম একটা স্যালারি জবে কিন্তু সে কী করতে পারবে, সে নিজেকে নিয়ে যেতে পারবে। এবং এই রাস্তাটা যারা হচ্ছে যে একটু শক্ত করে জিনিসটা ধরে রাখে, মাইন্ডসেটটা ভাবে রাখে, তারাই কিন্তু সাফল্য অর্জন করে। কারণ এই সেক্টরে যারা যত বেশি এক্সপিরিয়েন্স হবে তত উপরের দিকে হচ্ছে যে সেটা গ্রোথটা হবে। এবং এই সেক্টরে কিন্তু এক্সপোনেনশিয়াল গ্রোথ হয় আর কি। যখন 2টা বছর বা 3টা বছর হয়ে যাবে তখন কিন্তু অনেক এক্সপোনেনশিয়াল গ্রোথ দেখা যায় আর কি। সো এই যারা 2 বা 3 বছর ধৈর্য ধরে তারা কিন্তু হচ্ছে যে সাফল্য অর্জন করে আর কি। যেমন আপনার কিন্তু অলরেডি এখন প্রায় 1.5 বছর হয়ে গেছে আর কি। সো আপনার ফিউচার প্ল্যানটা কি? আমার ফিউচার প্ল্যানটা হচ্ছে, এখনও বলতে গেলে কিন্তু ফ্রন্ট এন্ড আমার শেখা কমপ্লিট হয়নি, কারণ ফ্রন্ট এন্ড বলতেই কিন্তু অনেক কিছু বোঝায়। পাশাপাশি নেক্সট গোল হচ্ছে ব্যাক এন্ড শিখে, ডেভঅপস শিখে, অর্থাৎ ফুল স্ট্যাকটা ওভারঅল কমপ্লিট করব। আবার শুধু ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড করলেও কিন্তু হয় না, মানে ফুল স্ট্যাক কিন্তু অনেক ওভারঅল অনেক বড় একটা বিষয়, রাইট? তারপর ইনশাল্লাহ ইচ্ছা আছে যে ওগুলো কমপ্লিট করে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পুরোটা কভার করা। ওকে, সো
আবার যদি হচ্ছে আপনার লাইফের দিকে ফিরে যায় আর কি, সো বড় ছেলে হিসেবে আগে ছিল হচ্ছে ঠিক আছে আমি জাস্ট একজন বড় ছেলে আর কি, এখন তো আপনি ডেভেলপার হিসেবে একটা জব করতেছেন, সো এখন আপনার ফ্যামিলির প্রতি কন্ট্রিবিউশন কীরকম? ফ্যামিলির প্রতি কন্ট্রিবিউশন বলতে আমার উপরও যে খরচটা হয় সেটাও তো ফ্যামিলি দিবে, তাই না? তো এখন নিজের উপরে যদি নিজে খরচটা বহন করি, ওইটাও তো ফ্যামিলিকে আর কি হেল্প করা বলবে, তাই না? রাইট। তো অনার্স সেকেন্ড ইয়ারে থাকতে আমি প্রোগ্রামিং হিন্দুতে জয়েন করি, তারপর থার্ড ইয়ারে থাকতেই আল্লাহর মতো জব হয়ে যায়, এখন ফোর্থ ইয়ারে। অর্থাৎ অনার্স ফার্স্ট ইয়ারে থাকতেই আমার একটা ইচ্ছা ছিল যে আমি ইঞ্জিনিয়ারিং সেক্টরে ঢুকবো। সেই অনার্স ফার্স্টের শেষের দিকে তারপর আমি এনরোলটা করি। অর্থাৎ অনার্স ফার্স্টের দিক থেকেই আমি আমার নিজের পুরোটা খরচ বহন করছি। ওই যে বললাম যে ডিভাইসের আমার যে পাওনা টাকা সেটা হচ্ছে দিতে হবে। তো ওইটা দেওয়ার পরও তো আমি টিউশন থামাইনি, যেটা আলাদা আলাদা যেসব খরচপাতিগুলো হয় তো দেখা গেলো সেগুলো আমিই করতাম। তো এখানে পাশাপাশি আরও কিছু আছে, যেমন অর্থাৎ আমি আবার লাইভে যেসব মানুষের কোশ্চেন হতো ঝঙ্কার ভাইকে, তো ওগুলো আমি একটু মনোযোগ দিয়ে দেখতাম। তো বিশেষ করে যারা কোশ্চেন করে ওই কোশ্চেনের পর কি অ্যান্সার দিয়ে ওগুলো কান পেতে বসে থাকতাম। তো ঝঙ্কার ভাই বললো, একটা কথা ছিল যে ওয়ার্কআউট করতে বলতো, ঠিক আছে, এটাও বলেছিল উনি। কারণ একজন বললো যে কোমরে খুব ধরে যায় ব্যথা, কি করতে পারি, মানে বসতে তো পারি না। তো পরে বললো যে এক ঘন্টা হলে একটু ওয়ার্কআউট করো অথবা সাইক্লিং করো। রাইট। তো যখন মোটামুটি গরমকাল তখন আমি হচ্ছে সাইকেল একটা কিনি, ঠিক আছে। ওই সময় আর কি প্রবলেম হচ্ছিল ফ্যামিলিতে, কিন্তু মানে আমার তো একটু কোর্স অথবা যেটাই করছি না কেন একটু চালিয়ে যেতে হবে, কারণ আমার কোমর তখন খুব পেইন করতো। তখন সাইক্লিং শুরু করতাম, তারপর দিনে 1 ঘন্টা হলে একটু ওয়ার্কআউট করতাম। তো তখন দেখলাম যে না, আসলেই কোমর ব্যথা যখন হয় না তখন একটু কনসেন্ট্রেটটা একটু ভালো মতো দেওয়া যায়। তো এটাও আমি সবাইকে রেকমেন্ড করব যে 1 ঘন্টা একটু চর্চা, মানে শরীর চর্চা অথবা একটু সাইক্লিংটা করা। আসলে আমরা আসলে বসে বসে কাজ করি প্রায় সময়, ম্যাক্সিমাম সময়, সো আমাদের আসলে বিভিন্ন রকম প্রবলেম দেখা দেয় আর কি। সো যারা প্রোগ্রামিং এর সাথে যারা আসলে ফিজিক্যাল যে ফিটনেস এটা ধরে রাখতে পারে তারা কিন্তু লং টাইম সার্ভ করতে পারে আর কি নিজেকে, যে লং টাইমের জন্য ফিট থাকা। এটা আমি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সড, এই কারণে সবাইকে আর কি রেকমেন্ড করব যে অন্তত 1 ঘন্টা হলেও হয় সকালে খুব সকালে উঠে জগিং করলো, না হয় 1 ঘন্টা সাইক্লিং করলো অথবা জিমে গিয়ে একটু টাইম দিল। কারণ কোমর ব্যথাটা এদিকে পেইন প্লাস ঘাড় ব্যথাটা, এটা সত্যি এদিকে আর এদিকে খুব ব্যথা হয়। রাইট। এটা না থাকলে কনসেন্ট্রেট একটু ঠিক মতো বসে। রাইট। তো এখন আমার যেটা রুটিন চলে বর্তমানে, 8 আওয়ার্স করার পর আমি সরাসরি 2-3টা কলা খেয়ে জিমে ঢুকে যাই। ও জিম করেন এখন? হ্যাঁ, 1 ঘন্টা করে তারপর বাসায় যাই। বাসায় গিয়ে আমি হচ্ছে রাত 9টায় কার্টুন দেখতাম আগে ছোট থাকতে। ঠিক ওই জিনিসটাকে কনসেপ্টে নিয়ে প্রায় দেখা যায় 10টা বেজে যায়। 10:30টার মধ্যে সব কমপ্লিট করে খাওয়া দাওয়া গোসল 10:30 থেকে 11:30টা আমার নতুন জিনিস এক্সপ্লোর করা হয়। ওই টাইমে আমি নতুন টেকনোলজি শেখা হয়। হ্যাঁ, ওই টাইমে আমি রোড ম্যাপটা সিলেক্ট করি। তারপর পাশাপাশি যে কনফিউশন, ওই যে বললাম যে মানুষ আমাকে কোশ্চেন করে স্যালারি কত, তো ওই টাইমগুলোতে হচ্ছে এগুলোর অ্যান্সার গ্যাদার করি, নিজে কি করব, কোনটা ভুল কোনটা ব্যাঠিক, কোনটা আসলে চলে, তো ওগুলোর হচ্ছে রোড ম্যাপটা ওই টাইমে করি। ওয়াও, মানে যেভাবেই হোক ওইটা করতে হবে, দেখা যায় শুয়ে শুয়ে হোক বসে হোক খাবার টেবিলে হোক, মানে রোড ম্যাপটা ঠিক 9টায় যেমন কার্টুন দেখতাম মিস নেই, যেমনই হোক আম্মুর মায়ের থেকে তো এটার বড় না, তাই না? রাইট। তো ওরকমভাবে আর কি সেট করা জিনিসটা। ওকে, না খুব সুন্দর লাইফস্টাইল। যারা আসলে মানে আমি আবারও বলছি, যারা প্রোগ্রামিং লাইনে জব করছেন অথবা প্রোগ্রামিং লাইনে কোনো কিছু শিখছেন, তাদের যদি হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজটা অ্যাড করা যায় তাহলে মানে প্রোডাক্টিভিটি আসলে অনেক গুণ বেড়ে যায় আর কি। সো আপনার কাছে আরেকটা আমার জানার ইচ্ছা ছিল, সেটা হচ্ছে যে এখন আপনি আপনার লাইফকে কীরকম দেখেন, যে আপনার এখনো পর্যন্ত বিভিন্ন ধরনের স্ট্রাগল আপনার সাথে আছে আর কি, যেমন আপনার জয়েন্ট ফ্যামিলি এখনও আছে এবং আপনার বড় ছেলে হিসেবে দায়িত্ব পালন করতে হয়। সো আঙ্কেল কি করে বা কীভাবে আসলে আপনাদের পরিবারটা চলে, আর আপনার যে ছোটো ভাই বোন আছে তাদের নিয়ে আপনার ভবিষ্যৎ প্ল্যান কি? এটা হচ্ছে করোনার আগে এক অবস্থা ছিল আর করোনার পর আরেক অবস্থা। তো করোনার আগে আল্লাহর মতো ভালোই ছিল। তো একটা শোরুম ছিল আব্বুর, যেখানে ম্যানেজার পদে কাজ করতো, তো পাশাপাশি ফিজিক্যালও কাজ করতো। তো সেটা হচ্ছে করোনার জন্য বন্ধ হয়ে যায়। ঠিক আছে, কারণ করোনাটাই আসলে সবার মোড় ঘুরিয়ে দেয়। ঠিক আছে, মানে কারো মোড় উপরের দিকে ঘুরাইছে, আবার কারোটা মানে
ফেলে দিছে আর কি। হ্যাঁ, তো আমার এক্সপ্লোর করা মতে বেশিরভাগই হচ্ছে ডাউন হয়ে গিয়েছে, ওকে। এরকম একটা অবস্থা। এর মধ্যে আবার বেশিরভাগ মেন্টালি ডাউন, এরকম মানে অনেককেই দেখেছি। বিশেষ করে স্টুডেন্টরা যারা ছিল, আমার তো প্রায় সব ফ্রেন্ডই বলে যে করোনার কারণে পড়ালেখার গতি শেষ। হ্যাঁ, এরকম একটা অবস্থা। তারপর করোনার পর তো সেই অফিস আব্বুর ডাউন হয়ে গেল, পাশাপাশি আব্বুর হাতে একটা ইনজুরি ছিল, পায়েও একটা ইনজুরি ছিল, কিন্তু পায়াটা ওইটা আর কি চলার মতো, তো হাতের যে ইনজুরিটা ওইটা বেশি ভার বহন করতে পারতো না। অর্থাৎ আপনাকে বলো যে জগটা দিতে, তো আপনি তো বলবেন যে জগটা নিয়ে নিতে পারো না, অথবা গ্লাসটাও, তো ওই জিনিসটা আর কি তুলতে পারতো না, এরকম একটা অবস্থা। এই অবস্থা তো আর কি এখন ওরকম কাজ করে। তো দেখা যায় যে আমার যেই ভাই বোন আছে ছোট দুইজন টুইন, ওদের ভার বহন করতে গিয়ে হচ্ছে আমার জন্য একটু সমস্যায় পড়ে যায়। তো আমরা যেহেতু 4 জন, আমার আরেকজন আছে, সে হচ্ছে অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছে, তো ওর জন্য আবার খরচ আছে। তো এগুলো দেখেই আমি ওইভাবেই প্ল্যান ছিল যে নিজের খরচটা যেভাবে হোক একটু নিজে বহন করার ট্রাই করব। তো আল্লাহর রহমতে বলতে গেলে 90%ই আমি নিজের খরচ সেই অনার্সের পর থেকেই বহন করে আসছি। মাশাআল্লাহ। যেই ডিভাইস অথবা যাই বলি না কেন, যা টুকটাক লাগে ওইটা মোটামুটি নিজেই বহন করে আসছি। আর অ্যাডমিশনের জন্য আব্বু আম্মু আর কি হেল্প করছে অনেকটা। তো মেইন যে শুরু হেল্প করেছিল সেটা আমার ব্রেইনকে বলবো, তারপর আমার আম্মুকে বলবো, যিনি যদি হেল্প না করতো আমি ডিভাইসটা পেতাম না। মানে এটা হচ্ছে অনেক বড় থ্যাঙ্কস টু আন্টি, কারণ আসলে আমার কাছে মনে হয় মানে ম্যাক্সিমাম ছেলেদের লাইফে মানে মা হচ্ছে বেস্ট ফ্রেন্ড আর কি। এবং যে কোনো বিপদ আপদ বা যে কোনো সাপোর্টের সময় হচ্ছে অনেক সময় আমরা বাবাকে অনেক জিনিস বলতে পারি না আর কি, কিন্তু মাকে কিন্তু ফ্রিলি বলে ফেলি, এবং মা কেমন জানি ম্যানেজও করে ফেলে আর কি। আজকে আন্টি ওই জিনিসটা ম্যানেজ করছে বলে আজকে আপনি এই পর্যায়ে আসছেন আর কি। সো এই জিনিসটা খারাপও লাগতো। আমি আবার মোটামুটি এটা আসলে সবার উচিত যে কারোর সাথে কথা বলতে গেলে তার জায়গায় দাঁড়িয়ে আসলে কথাটা বলা উচিত, চিন্তা করা উচিত যে তখন আমার কেমন লাগতো। তো আম্মু যখন ম্যানেজ করতো তখন আমি বুঝতাম যে ওই সাইড থেকে বাবা অথবা অন্য কারো থেকে প্রেশার আসবে যে কেন এরকমটা করলো। কারণ আমি হচ্ছে একটা রিস্কি নিয়ে টাকাটা পরিশোধ করার কথা ছিল, যে মান্থলি এত দিব, কারণ একসাথে পুরোটা না, প্রায় 7-8 মাস লেগেছে সেটা পরিশোধ করতে। না, হিউজ অ্যামাউন্ট অফ মানি। তো এত তারপরে হচ্ছে টাকার থেকেও একটু বড় যে আম্মু এই প্রেশারটা কিনে নিবে, তো এটার জন্য আবার অনেক কিছু চলতো। তারপর আবার আব্বুর জায়গায় দাঁড়িয়ে ভাবতাম যে এই বড় ছেলের খরচটা যদি গ্যাপ যেত তাহলে ভালো হতো। তো পরবর্তীতে আমি নিজের খরচ নিচে দিতাম, যদিও অনেক সময় অনেকে বলতো যে তুই তো তোর উপরেই খরচ করতেছিস খালি, এভাবে বলতো। না, আপনি একটা কথা বলছেন, কিন্তু একটা সময় পর্যন্ত আসলে মা বাবার রেসপন্সিবিলিটি থাকে যে ছেলেদেরকে হচ্ছে একটা পর্যায় পর্যন্ত নিয়ে যাওয়া। সো আমরা এই পর্যায়টা আসলে বাংলাদেশের পার্সপেক্টিভে কিন্তু আমরা ধরে নিয়ে যে আচ্ছা একদম ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত, বাট তার আগেই কিন্তু হচ্ছে লাইফে অনেক চ্যালেঞ্জ চলে আসে আর কি। সো আমার কাছে মনে হয় যে আমাদের মাইন্ডসেটটা পরিবর্তন করা উচিত। যখনই আমরা ইউনিভার্সিটির দিকে যাব তখনই আমাদের হচ্ছে একটা নিজেকে চালানোর মতো অ্যাটলিস্ট নিজের যে হাত খরচ বলা যায় বা নিজেকে চালানোর মতো যে পরিমাণ খরচ, এটা আসলে আমাদের বিয়ার করার জন্য কোনো না কোনো উপায়, অবশ্যই হালাল উপায় আমাদের দেখা উচিত, যাতে করে হচ্ছে আমরা নিজেদেরকে টানতে পারি। কারণ আপনি একটা কথা বলছেন, এই জিনিসটা আমার খুব ভালো লাগছে, সেটা হচ্ছে নিজেকে চালানো হচ্ছে পরিবারের একটা বোঝা কমানো আর কি। সো আলটিমেটলি আপনি নিজেকে হেল্প করতেছেন মানে হচ্ছে পরিবারকে হেল্প করতেছেন। তো ওনারা মাঝে মধ্যে একটু ব্লেম করে, বাট ওটা আমি তখন নেই না, কারণ জানি যে একসময় বুঝতে পারবে, অথবা তারাও কিন্তু যে পরিমাণে কষ্ট করতেছে, তো আমি ওদের জায়গা থাকলে কিন্তু আমার অবস্থা আরও খারাপ থাকতো, আমি হয়তো আরও খারাপ বলতাম, আরও বেশি ব্লেম করতাম। তো এরকম কথা। আর আমার এইসব আইডিয়াগুলো টু বি অনেস্ট, ঝঙ্কার ভাইয়ের যেসব ভিডিওগুলো থাকে ওইটা কয়েকবারই বললাম যে সবাই যে কোশ্চেনগুলো করে, পাশাপাশি উনি যে আইডিয়াগুলো দেয় যে কীভাবে আসলে চালাবো, বিগত 3 বছরের ভিডিও ঘাটলে আমার যেসব আইডিয়া, আমি আর কি পুরো সিউরিটি দিব যে এই আইডিয়াগুলো ওনার মুখ থেকে কোনো না কোনো এক উপায়ে বের হওয়া। সো জারিফ ভাই, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, এবং মানে বড় ছেলের হিসেবে নাটকে দেখলাম, বাস্তব জীবনে অনেককে দেখছি, আপনাকেও দেখলাম। সো আপনার দিক থেকে হচ্ছে অনেকটা ইন্সপায়ার আমি, যে মানে ফ্যামিলির জন্য কোনো একটা কিছু করার চিন্তা ভাবনা করা, এবং আজকের পডকাস্ট থেকে যে ইনসাইটগুলো আমি পেলাম, যেমন ভাই বোনদেরকে দেখা এবং ফ্যামিলিতে হচ্ছে নিজের মাধ্যমে কন্ট্রিবিউট করে ফ্যামিলির বোঝাটা কমানো, মানে এই জিনিসপত্রগুলো আসলে আমাদের বর্তমানে ইয়াং জেনারেশনের খুব চিন্তা করা উচিত আর কি। কারণ এখন আর ওই সময়টা নেই যে আমি
ইউনিভার্সিটি শেষ করব, তারপর 2-3 বছর আমি হচ্ছে জবের জন্য ট্রাই করব, তারপর একটা জায়গায় এস্টাবলিশ হব। বিষয়টা কিন্তু এরকম নাই আর কি, কারণ সবার আসলে স্ট্রাগল বা ফাইন্যান্সিয়াল কন্ডিশন কিন্তু সেম থাকে না। যদি কন্ডিশন ভালো থাকে আলহামদুলিল্লাহ, বাট ম্যাক্সিমাম টাইমে আমরা যখন মিডল ক্লাস ফ্যামিলির দিকে যখন থাকাই, তখন দেখা যায় কি সারা জীবন একটা টানাপোড়েনের মধ্যে দিয়ে যাইতে হয় আর কি। তো বর্তমান জেনারেশনে আপনার কি মনে হয় যে কখন থেকে আসলে স্কিল ডেভেলপমেন্টের জন্য ট্রাই করা উচিত, বা একটা স্কিল অর্জন করা কখন আসলে উচিত? আচ্ছা, আমি ঝঙ্কার ভাইয়ের মতো কঠিন কথাটাই আগে বলি। সেটা হচ্ছে, যদি নিয়ত থাকে যে অনার্স কমপ্লিট করার পর আমি ট্রাই করব, প্রথম ধাক্কাতেই ভুল। ওকে, কমপক্ষে হলেও ইন্টারে যখন উঠবো তখন গোল একটু সেট করে নিতে হবে। কারণ কি, বর্তমানের প্রেক্ষাপটে আমরা যে অপশনাল সাবজেক্টগুলো নেই, ঠিক আছে, ওগুলোর মধ্যেও কিছু 19-20 হয়ে গেলে অনেক সময় দেখা যায় যে পরে আমার মাথায় আসে যে এটা তোমার ফেভারিট সাবজেক্ট ছিল, এটার জন্য এটা পারিনি। ওই যে আইসিটি বাদ দিয়ে কি জানি অন্যটা নেয়, এরকম আবার হায়ার ম্যাথ বাদ দিয়ে অন্যটা নেয়। রাইট। তার মানে ইন্টারের শুরু থেকেই নিতে হবে, এটা প্রথম কথা গেল এটা। তো ইন্টার থাকতে আমি ডিসিশন নিয়ে নিলাম এরকম। তারপর যেটা যখন শুরু করি, এটা আমিও ঝঙ্কার ভাইকে লাইভে করেছিলাম কোশ্চেন, এখন অনেকেই করে, অনেকেই করতে দেখি। সবচেয়ে বেশি যেটা টপ বলে যে আমার তো কোড মনে থাকে না। 3 দিন আগে একজন মেসেজ দিয়েছিল আমাকে, ঠিক আছে। তো আমি এটা শর্টে অ্যান্সার দিব, যদি কোড মনে না থাকে ওয়েলকাম টু ডেভেলপমেন্ট, আর কোড যদি মুখস্থ থাকে তাহলে ওয়েলকাম টু বিসিএস ক্যাডার, ঠিক আছে, এটা বলবো। তার মানে কোড ভুলে গেলে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন, কিন্তু পরবর্তীতে একটু কেয়ারফুল থাকতে হবে। জিনিসটা কি, যেহেতু সিএসএসটা প্রায় মোটামুটি সবাই জানে, তো সিএসএসের প্রেক্ষাপটে বলি, তো সিএসএসের যে প্রপার্টিসগুলো থাকে, সিএসএসের যে কাজ, সব আমার মুখস্থ নেই, ঠিক আছে, আমি ডেভেলপার হতে পারবো, কিন্তু এতটুকু মাথায় রাখতে হবে যে আসলে সিএসএস দিয়ে কতটুকু করা যায়, পাশাপাশি একটু নোট ডাউন করে রাখতে হবে। অর্থাৎ আমি খুব বড় একটা প্রজেক্টও করতে বসলাম, আমি আজকেও জাভাস্ক্রিপ্টের সিম্পল জিনিসপত্র খুঁজে তারপর কোড করে আসছি অফিস থেকে। অর্থাৎ এতটুকু মাথায় রাখতে হবে যে আমি কোথায় খুঁজে পাবো, অর্থাৎ খুঁজে পেয়ে যদি না পাই ওইটা আবার বোকামি হবে, এটা আর কি করাই যাবে না, ঠিক আছে। তারপর আবার যেটা বলবো যে অনেক সময় দেখা যায়, যেটা নিয়ে বলেও আসছি, যে অনেক সময় হাল ছেড়ে দেয় খুব চেষ্টা করার পরেও। মনে করা যায় যে কোনো একটা টপিক মানে মাথার উপর দিয়ে গেছে, অর্থাৎ যে বুঝালো তারটাও কিছু বুঝিয়ে নেই, পাশাপাশি আমি হচ্ছে কোনো জায়গায় হেল্পলাইন নিয়েও পাচ্ছি না। তো এরকমটা আমার সময় আর কি অনেকবার হয়েছে। আমি যেটা করেছি ওইটাই, যেই ভিডিওটা মানে যেটা রিসোর্স ছিল, মানে যতটুকু রিসোর্স থাকে ওইটাকেই প্রপার ইউটিলাইজ করা, ওইটাই হচ্ছে 4-5 বার, মানে যে কয়বার পারা যায় ওই কয়বারই প্র্যাকটিস। মানে আমি অন্তত এতটুকু শিওর, কারণ আমি নিজে একেবারে 100%-এর মধ্যে 0% বুঝেছিলাম। এরকম অনেক মডিউল ছিল, অনেক টপিক ছিল যে ওগুলো কিচ্ছু বুঝিনি। তো পরে ঝঙ্কার ভাই বলল যে একবার না পারলে একবার দেখতে। তো আমারও প্রথমে ছিল, এটা সব মানুষ হিসেবে, যে ঝঙ্কার ভাইটা দেখি ভুল ধরতে পারি কিনা, ঠিক আছে, যে আমি প্র্যাকটিস করবো, আমি তো পারি নাই, দেখেন এবার কি করবেন। তো আসলেই দেখলাম, যেমন একটা টপিক ছিল ফায়ারবেস, যদিও আগের টপিকটা আমি ইউটিলাইজ করা ট্রাই করতেছিলাম, যে অনেকবার ট্রাই করি, কিন্তু ফায়ারবেস এই টপিকটা আমি হচ্ছে অনেকবার ট্রাই করার পরেও পারছি না, বুঝছিলেন না। না। আজকে যেটা হয়, আমাকে লিখতে দিলে আমি ফায়ারবেস এখন মানে একেবারেই কিছু না, এরকম একটা অবস্থা, ঠিক আছে। মানে ঢোল পিটাচ্ছি না, মানে আসল কথাটা আর কি আমি বলছি, যে একসময় কিন্তু ফায়ারবেসটা ছিল আবার 0%-এর থেকেও মাইনাস। আমি তো তখন মাথা হাত এই সেই পরিচিত কয়েকজন ফ্রেন্ডও এনরোল করা ছিল, ওদেরকে বলতেছি এগুলা কি এগুলা কি শুরু করছে না করছে, এটা একটা। কিন্তু কয়েকবার প্র্যাকটিস করার পরে দেখলাম না, ঠিকই তো ছিল, আরও হার্ড করলেও তো পারতো। তখন আমার নিজের পাস্ট আমাকে বলে যে কি এসব কি, হ্যাঁ, এরকম একটা ব্যাপার। মানে এটা অনেকটা এরকম যে যখন স্কুলে ক্লাস 8-এ ওটার মানে 8-এ যখন পড়তেছিলাম তখন ওগুলোই কঠিন লাগতেছিল, বাট যখন ক্লাস 9-এ উঠছি তখন মনে হয়েছে তখন দেখে যেগুলো ইজি, যে 8-এর গুলো ইজি। ব্যাপারটা আসলে প্র্যাকটিস করতে করতে সবকিছু আসলে ইজি হয়ে যায় আর কি। হ্যাঁ, তো ওই যে স্কুলের কনসেপ্টগুলো একটু রাখতে হবে, যেটাই কিনা আমি প্রোগ্রামিং হিরো থেকে পেয়েছি, এবং আমি আসলে পুরোপুরি কৃতজ্ঞ, কারণ আমার লাইফটা এমন ছিল যে আসলে প্রোগ্রামিং হিরো যদি পাশে না থাকতো, মানে এখন মানে খুব মর্মান্তিক একটা অবস্থা থাকতো, মানে গোললেস ছিলেন আর কি তখন, মানে একেবারে গোললেস। ওই যে বললাম, যেটা কিনা একদিনে করে দিল, কারণ আমি এটা অনেকেই পোস্ট করেছিল আবার, যে একদিনে এটা আবার ওই দিনে আবার আরেক টপিক, আরে আমার তখন মাথায় যে কোথায় আসা ঢুকলাম। পরে দেখলাম না, আর একটু হার্ড করলেও পারতো।
দ্যাট মিনস তো হ্যাঁ প্রেশারটা আসলেই কাজে লাগে। হ্যাঁ প্রেশারটাই আসলে মেন, মানে ওই যে এরকম প্রেশার বড় জোর স্কুল থেকে পেয়ে আসছি। কলেজে থাকতে গার্ডিয়ানরা ভাবে যে না হয়ে গেছে, মানে ও সব বুঝ এসে পড়ছে। বুঝ আসে আসলে আমি বলবো ওভারঅল 25 কি 26 ইয়ার্স ওর পরে গিয়ে, রাইট। ঠিক আছে। আর আমি বলবো যে অনার্স থেকে বের হওয়ার পর যে পজিশনেই থাকুক না কেন, মিনিমাম সে সেই পজিশনে যাতে মিড লেভেল থাকে, মানে জুনিয়রও যাতে না থাকে, তাও হালকা পাতলা বিপদ আপদ হবে। বুঝতে পারছি। অর্থাৎ যখন কেউ ইউনিভার্সিটি লাইফ থেকে যখন হচ্ছে স্কিল শেখার পেছনে সময়টা ব্যয় করবে এবং সে যখন ইউনিভার্সিটি শেষ করবে তখন সে মিড লেভেল বা এরকম পজিশনে যাবে। হ্যাঁ, আমার একজন ভাস্তি আছে, তো সে হচ্ছে অস্ট্রেলিয়ার সিটিজেন। তো আমার আবার যে কিউরিয়াসিটি একটু বেশি ওখানে, তো ওর থেকে অনেক আইডিয়া নেই যে ওখানে কেমন চলে। তো সে বুঝালো এভাবে, অর্থাৎ এখন যদি আমি বাংলাদেশের প্রেক্ষাপটে বলি, 9, 10, 11, 12 অর্থাৎ এসএসসি আর এইচএসসিতেই আমাদের টিচাররা হেল্প করে যে আসলে কি হতে চায়, মানে ওই ছোট থেকে শুরু করে। তারপর যখন অনার্সে উঠে তখন ছেড়ে দেয়, কারণ সে নিজেই হয়ে গেছে কিছু একটা, এরকম একটা। তো আমাদের দেশের প্রেক্ষাপটে মিনিমাম বলবো ইন্টার ফার্স্ট ইয়ারে থাকতেই সেটা বোঝা নিজেই, যেহেতু বড় সত্য যে টিচারভাবে যেহেতু হেল্প করছে না, তো ওই ক্ষেত্রে কি করতে হবে, এই সেক্টরে যারা আছে তাদের থেকে একটু হেল্প নিতে হবে, অর্থাৎ নেটওয়ার্কটা বাড়াতে হবে। এটা অনেক বড় একটা হাতিয়ার। নেটওয়ার্কটা বাড়িয়ে একটু কথা শুনতে হবে কি আসলে করা যায়, তারপর নিজের গোল নিজে সেট করতে হবে সেই ইন্টার ফার্স্ট ইয়ার থেকেই। এইটা ওকে, তো জারিফ ভাই আপনার সাথে কথা বলা অনেক অনেক ভালো লাগলো। থ্যাংক ইউ ফর কামিং। আপনি অফিস থেকে আসছেন, আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য আমরা অনেক অনেক আপনার প্রতি কৃতজ্ঞ। জি, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ আমাকে এত বড় হেল্প করার জন্য।